নেগেভ মরুভূমির মাঝখানে অবস্থিত রেমন এয়ারবেস। তপ্ত রোদে চারপাশ যখন প্রায় নিঝুম, ঠিক তখনই হঠাৎ পুরো ঘাঁটিতে বেজে ওঠে তীব্র সাইরেন। এটি ছিল ইমার্জেন্সি অ্যালার্ম, অর্থাৎ এখনই আকাশে যুদ্ধবিমান উড়াতে হবে। ঘাঁটির ভেতরে অনেক পাইলট তখন রেস্টরুমে বিশ্রামে ছিলেন। সাইরেন শোনা মাত্রই তারা কোনো সময় নষ্ট না করে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। তারা জানতেন এই ধরনের সংকেত তখনই দেওয়া হয় যখন আকাশে কোনো অজানা এবং বড় ধরনের বিপদ দেখা দেয়। কিন্তু সেখানে একটি বড় সমস্যা ছিল। রেস্ট হাউস থেকে মূল রানওয়ে ও যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গারের দূরত্ব ছিল প্রায় 1 কিলোমিটার। তাই সময় বাঁচাতে তারা দ্রুত 4 থেকে 5টি সামরিক গাড়িতে গানাগাড়ি করে উঠে পড়েন। চালকরা সর্বোচ্চ গতিতে গাড়ি ছুটিয়ে দেন রানওয়ের দিকে। পাইলটদের মুখে তখন স্পষ্ট দুশ্চিন্তার ছাপ, কারণ তারা জানতেন না আকাশে ঠিক কী ঘটছে বা কার মুখোমুখি হতে যাচ্ছেন তারা। কিন্তু এই উত্তেজনার আসল সূত্রপাত হয়েছিল আরও 30 মিনিট আগে। ইরানের একটি পুরনো সামরিক ঘাঁটি থেকে সেদিন একটি F-4 টমক্যাট যুদ্ধবিমান উড্ডয়ন করেছিল। এই বিমানগুলো কয়েক দশকের পুরনো হলেও ইরান এখনও এগুলো অত্যন্ত গুরুত্বের সাথে ব্যবহার করে। এর প্রধান কারণ হল এগুলোর অবিশ্বাস্য গতি এবং দীর্ঘ সময় আকাশে ওড়ার ক্ষমতা। বর্তমান সময়ের আধুনিক যুদ্ধবিমানের তুলনায় প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও ইরানের কিছু অভিজ্ঞ পাইলট এখনও এই বিমানগুলো নিপুণভাবে পরিচালনা করেন। সেদিনের সেই ফ্লাইটটি ছিল প্রতিদিনের রুটিন মহড়ার একটি অংশ। ককপিটে বসা পাইলট ছিলেন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল এবং বিমানটি ইরানের নির্ধারিত রুট ধরেই উঠছিল। কিন্তু কিছুক্ষণ পর থেকেই এক অদ্ভুত ঘটনার শুরু হয়। পাইলট ধীরে ধীরে তার নির্ধারিত রুট পরিবর্তন করতে শুরু করেন। ইরানের রাডার কন্ট্রোল রুম প্রথমে ব্যাপারটি খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ মাঝে মধ্যে মহড়ার সময় সামান্য রুট পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কয়েক মিনিট পর তারা আতঙ্কিত হয়ে পড়ে। দেখা যায় বিমানটি দক্ষিণ দিকে ফেরার বদলে উত্তর পশ্চিম দিকে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। তখনই কন্ট্রোল রুম থেকে পাইলটকে কড়া সতর্কবার্তা পাঠানো হয় এবং জানানো হয় যে সে ইরানের আকাশসীমা অতিক্রম করতে যাচ্ছে। পাইলট তখন অত্যন্ত শান্ত গলায় উত্তর দেন যে তিনি বিষয়টি দেখছেন এবং তাকে কিছুটা সময় দিতে হবে। কিন্তু বাস্তবে তিনি ফিরে আসার কোনো লক্ষণই দেখাচ্ছিলেন না। পুরনো F-4 টমক্যাট যুদ্ধবিমানটি রাডারের চোখ ফাঁকি দিতে অত্যন্ত নিচু উচ্চতায় উঠছিল। নিচু উচ্চতায় উড়লে অনেক সময় শক্তিশালী রাডারের পক্ষেও বিমান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ধীরে ধীরে বিমানটি ইসরায়েলের উত্তর সীমান্তের একদম কাছাকাছি চলে আসে। এদিকে ইসরায়েলের রাডার কন্ট্রোল রুমে একটি অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। প্রথমে রাডার অপারেটররা সিগন্যালটি ঠিকভাবে বুঝতে পারছিলেন না, কারণ উত্তর সীমান্তে সচরাচর এমন কিছু ঘটে না যেখানে কোনো শত্রু বিমান সরাসরি নজরদারি চালাতে আসবে। অনেকেই প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কারিগরি কোনো ত্রুটি বা ভুল সিগন্যাল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পুরো পরিস্থিতির মোড় ঘুরে যায়। রাডারে দেখা যায় একটি অজানা বিমান অত্যন্ত দ্রুতগতিতে দেশের ভেতরে ঢুকে পড়ছে। তখনই রেমন এয়ারবেসে জরুরি অ্যালার্ম বাজানো হয় এবং পাইলটদের দ্রুত যুদ্ধ বিমান উড়ানোর নির্দেশ দেওয়া হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন সেই রহস্যময় পাইলট হঠাৎ করেই একটি গাইডেড মিসাইল নিক্ষেপ করেন। মিসাইলটি উত্তর অঞ্চলের একটি মারিক সংস্থাপনে আঘাত হানে এবং দূর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েলের রানওয়ে থেকে তখন একের পর এক যুদ্ধবিমান গর্জে উঠে আকাশে উঠতে শুরু করে। কিছু ফাইটার জেট সরাসরি উত্তর সীমান্তের দিকে পাঠানো হয় এবং পাশাপাশি কয়েকটি ভারী অস্ত্রবাহী বিমানও আকাশে ওড়ে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই রহস্যময় পাইলট তার লক্ষ্য ভেদ করে ততক্ষণে আন্তর্জাতিক আকাশ সীমার দিকে মোড় নিয়ে নেন। তার পরিকল্পনা ছিল দ্রুত সেই এলাকা ত্যাগ করা। ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের একটি এয়ার ডিফেন্স ইউনিট সক্রিয় হয়ে ওঠে। এই সিস্টেমে সাধারণত প্যাট্রিয়ট সিরিজের মিসাইল ব্যবহার করা হয়। একটি মিসাইল আকাশ চিরে সেই অজানা বিমানটিকে ধাওয়া শুরু করে। ককপিটে বসে পাইলট বুঝতে পারছিলেন যে একটি মিসাইল তার পেছনে ধেয়ে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি মোটেও আতঙ্কিত হননি, বরং তিনি বিমানের থ্রটল বাড়িয়ে দেন। এই F-4 বিমান দেখতে পুরনো হলেও এটি শব্দের গতির প্রায় দ্বিগুণ, অর্থাৎ ঘন্টায় 2200 কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে। কয়েক মুহূর্তের এক রুদ্ধশ্বাস দৌড় শেষে বিমানটি আন্তর্জাতিক আকাশসীমার সীমানায় পৌঁছে যায়। আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতার কারণে মিসাইলটি তখন আর তাকে ধাওয়া করতে পারেনি। পরবর্তীতে এই দুঃসাহসিক ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে নানা চুলচেরা বিশ্লেষণ। অনেক বিশেষজ্ঞ মনে করেন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে আমেরিকা হয়তো তাদের কিছু অত্যাধুনিক রাডার প্রযুক্তি হারিয়েছিল এবং ইসরায়েল যেহেতু আমেরিকার রাডার ব্যবস্থার উপর অনেক বেশি নির্ভরশীল, তাই হয়তো সেই সময়ের জন্য তাদের আকাশ প্রতিরক্ষা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। তবে সবচেয়ে বড় রহস্য হয়ে রয়ে গেছে সেই রহস্যময় পাইলটের পরিচয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এখনও নিশ্চিত হতে পারেনি সেই পাইলট আসলে কোন দেশের হয়ে কাজ করছিলেন এবং তার মূল উদ্দেশ্য ঠিক কী ছিল। মরুভূমির সেই উত্তপ্ত দুপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি আজও মার্মিক ইতিহাসের এক অমীমাংসিত রহস্য হয়ে টিকে আছে।
এই রহস্যময় ঘটনার রেশ কাটতে না কাটতেই সামরিক বিশেষজ্ঞদের মধ্যে এক নতুন বিতর্কের জন্ম হয়। রেমন এয়ারবেসের সেই দুপুরে আসলে কি ঘটেছিল তা নিয়ে পর্দার আড়ালে চলতে থাকে গভীর তদন্ত। ইসরায়েলি বিমানবাহিনীর উচ্চপদস্থ অধিকারীরা এ বৈঠকে বসেন। তাদের প্রধান দুশ্চিন্তা ছিল সেই পুরনো F-4 টমক্যাট বিমানটি নয়, বরং সেই বিমানের ককপিটে থাকা মানুষের মস্তিষ্ক এবং তার নিখুঁত পরিকল্পনা। রাডার অপারেটরদের জবানবন্দি থেকে জানা যায়, বিমানটি যখন উত্তর সীমান্ত দিয়ে ঢুকেছিল তখন সেটি এমন এক ব্লাইন্ড স্পট বা রাডারের দৃষ্টির আড়ালে থাকা পথ ব্যবহার করেছিল যা কেবল অত্যন্ত অভিজ্ঞ এবং ওই অঞ্চলের ভৌগোলিক গঠন সম্পর্কে সম্যক জ্ঞান থাকা পাইলটের পক্ষেই সম্ভব। তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। হামলার ঠিক কয়েক মিনিট আগে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি ক্ষণস্থায়ী বিভ্রাট দেখা দিয়েছিল। অনেক বিশেষজ্ঞ ধারণা করেন এটি হয়তো কোনো উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং সিস্টেমের কাজ, যা পুরনো বিমানের ভেতরে গোপনে স্থাপন করা হয়েছিল। প্রশ্ন ওঠে, ইরান কি তাহলে তাদের পুরনো বিমানগুলোকে নতুন কোনো প্রযুক্তির মোড়কে ঢেকে দিয়েছে, নাকি এর পেছনে তৃতীয় কোনো শক্তিশালী রাষ্ট্রের প্রচ্ছন্ন হাত ছিল? সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ঘটনা ভাইরাল হতে শুরু করে তখন কিছু স্যাটেলাইট ইমেজ বিশ্লেষক দাবি করেন সেই রহস্যময় বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় ঢুকে পড়ার পর আর কোনো নির্দিষ্ট ঘাঁটিতে অবতরণ করেনি, বরং মাঝ আকাশেই যেন সেটি অদৃশ্য হয়ে যায়। এদিকে ইসরায়েলের ভেতরে রাজনৈতিক চাপ বাড়তে থাকে। কিভাবে একটি একক বিমান দেশের ভেতর ঢুকে মারুমিক সংস্থাপনে আঘাত করে অক্ষত অবস্থায় বেরিয়ে যেতে পারল তা নিয়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে চরম অস্বস্তি তৈরি হয়। সেই সাহসী কিন্তু রহস্যময় পাইলটকে নিয়ে নানা গল্প ডালপালা মেলতে থাকে। কেউ বলেন তিনি ছিলেন একজন দলছুটো বিদ্রোহী পাইলট, আবার কেউ বলেন এটি ছিল কোনো বড় ধরনের যুদ্ধের মহড়া যা প্রতিপক্ষকে তাদের দুর্বলতা বুঝিয়ে দেওয়ার জন্য চালানো হয়েছিল। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সেই পুরনো বিমান ঘাঁটির তথ্য খতিয়ে দেখলেও রহস্যের কুল কিনারা করতে পারেনি, কারণ ওই নির্দিষ্ট সময়ে ইরান থেকে কোনো নিখোঁজ বিমানের খবর বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ঘটনার কয়েক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও আকাশ প্রতিরক্ষার সেই ব্যর্থতা ইসরায়েলকে নতুন করে ভাবিয়ে তোলে। তারা তাদের রাডার এবং অ্যান্টি মিসাইল সিস্টেমের সফটওয়্যারে বড় ধরনের পরিবর্তন আনে। তবে রহস্যময় সেই পাইলটের শেষ বার্তাটি, যা কন্ট্রোল রুমে খুব ক্ষীণভাবে শোনা গিয়েছিল, তা আজও তদন্তকারীদের কানে বাজে। তিনি কেবল এটাই বলেছিলেন যে তাকে কিছুটা সময় দিতে হবে। তিনি কি সেই সময়ের মধ্যে এমন কোনো সংকেত পাঠিয়েছিলেন যা আজও কেউ ডিকোড করতে পারেনি? 20 মিনিটের এই রুদ্রশ্বাস নাটকীয়তা শেষেও সারা বিশ্বের মারমিক মহলে একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে, সেই পাইলট কি আবার ফিরে আসবেন, নাকি তিনি কেবল একটি বার্তা দিতেই এসেছিলেন যে প্রযুক্তির চেয়েও যুদ্ধের ময়দানে কৌশলী মস্তিষ্ক আজও অনেক বেশি শক্তিশালী? মরুভূমির সেই নিস্তব্ধ দুপুরে লেখা হয়েছিল এক মাধুনিক যুদ্ধের ইতিহাস, যার প্রতিটি পাতায় এখনও রহস্যের গন্ধ লেগে আছে।